হ্যালো মাই ডিয়ার অল লিটল ফিজিস্ট, আই হোপ যে তোমরা প্রত্যেকেই নিজস্ব পরিবারের সাথে সুস্থ স্বাভাবিক সুরক্ষিত অবস্থায় আছো। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ক্লাস আবারও আমি তোমাদের সাথে। আর আজ এই রাত জমে উঠবে ইলেকট্রিক ডাইপোলের ফিল্ডের সাথে। সো ইলেকট্রিক ডাইপোলের ফিল্ড পড়ানোর আগে প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ইলেকট্রিক ডাইপোল কি, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কি, ইলেকট্রিক ডাইপোলের এক্সিস্টেন্স মলিকিউলসের মধ্যে কিভাবে থাকে। তো এখনও পর্যন্ত যদি প্রিভিয়াস ক্লাসটা না করে থাকো ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে, দেন প্রথমে প্রিভিয়াস ক্লাসটা করে তার ফিল নাও, দেন এই ক্লাসটা করো, তাহলে এই ক্লাসটা খুব এনজয় করবে। আদারওয়াইজ এখান থেকে এই ক্লাসটা কন্টিনিউ করতে পারো, কারণ এই ক্লাসে যতটা প্রয়োজন প্রিভিয়াস ক্লাসের কনসেপশন আমি দিতে থাকবো। সো প্রথমেই আমরা বলবো যে ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে আমরা কী জেনেছিলাম। বেসিক্যালি ইলেকট্রিক ডাইপোল হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমের জন্য লাগে ইকুয়াল ম্যাগনিটিউডের একটা পজিটিভ এবং একটা নেগেটিভ চার্জ, যাদের মধ্যে একটা সেপারেশন থাকে, যেটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। আজ আমরা এই ডিটাকে 2a ডিস্টেন্স অ্যাজিউম করব। কেন এই 2a ডিস্টেন্সটা নেব? প্রথমে এই ডাইপোলটার একটা মিড পয়েন্ট দেখতে পাচ্ছি। এই ডাইপোল ডিস্টেন্সটার মিড পয়েন্টটাকে আমরা বলবো সেন্টার অফ দ্য ডাইপোল, অর্থাৎ এই দ্বিমেরুর কেন্দ্র। কেন এটাকে নিচ্ছি কেন্দ্র হিসেবে? তারও পেছনে একটা কারণ আছে, কারণ আমি প্রত্যেকটা জিনিসই বলেছিলাম কারণ ছাড়া তো কিছুই হয় না। না কারণ ছাড়া এই ফ্যান করে, না কারণ ছাড়া আমি ভিডিও করছি, না কারণ ছাড়া তুমি এই ভিডিও ওয়াচ করছো। সো প্রত্যেকটা জিনিসেরই একটা কারণ আছে। তো আমরা এখানে ডি দিয়ে ধরছি, তার কারণটা হচ্ছে আমাদের কনভিনিয়েন্ট, আমাদের সুবিধার জন্য। কারণ আমরা মিড পয়েন্ট থেকে ব্রেক করে দিয়েছিলাম, এবং ব্রেক করে দেওয়ার দরুন এই অংশটা d/2 হয়েছিল এবং এই অংশটা d/2 হয়েছিল, যার ক্যালকুলেশন একটু কমপ্লেক্সিটি দেবে, অর্থাৎ জটিলতা বৃদ্ধি করবে। সেই কারণের জন্য আমরা এই d/2 অংশকে a এবং অপর অংশকে a এবং টোটাল অংশকে 2a ডিস্টেন্স অ্যাজিউম করব, এছাড়া কিছুই না। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ডাইপোলের মধ্যবর্তী যে ডিস্টেন্স তৈরি হলো সেটা হচ্ছে 2a। এখন আমরা আরও একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করেছিলাম ডাইপোল মোমেন্ট, যেটাকে পি ভেক্টর দিয়ে ইউজ করতে হয় এবং যার ম্যাগনিটিউড ছিল কিউ ইন্টু ডি, অর্থাৎ এবং ডাইরেকশন ছিল পি ভেক্টর বরাবর, অর্থাৎ নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, যেখানে পি ভেক্টর হচ্ছে একটা ইউনিট ভেক্টর, যার ভ্যালু কত বলেছিলাম 1। ওকে, তো সেক্ষেত্রে আমরা আজকে ডিটাকে 2a যেহেতু অ্যাজিউম করেছি, তাহলে আমরা লিখতে পারি 2aq পি ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর, যেখানে পি ভেক্টর হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। এই টার্মটা ইন্ট্রোডিউস করেই কিন্তু আজকে আমরা বিভিন্ন ক্যালকুলেশনস করব। তো সেক্ষেত্রে এই ডাইপোলের যে এই স্ট্রেট লাইনটা থাকে, অর্থাৎ যে ডিস্টেন্সটা থাকে, সেই স্ট্রেট লাইনটাকে যদি আমরা ড্র করতে থাকি, এটাকে আমরা বলবো ডাইপোল এক্সিস বা দ্বিমেরু অক্ষ। আমরা আজকে দেখব যে এই অক্ষের উপর যদি কোনো বিন্দু অ্যাজিউম করি, সেই বিন্দুর ইন্টেন্সিটি অর্থাৎ ফিল্ড ইন্টেন্সিটি কী পরিমাণ হবে, তার ক্যালকুলেশনস আমরা কীভাবে করব। এছাড়া আমরা আরও দেখব যে এর পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলার ড্র করা যায় এই এক্সিসের, অর্থাৎ এই এক্সিসের রেসপেক্টে যে পারপেন্ডিকুলার ড্র করা যায়, সেই পারপেন্ডিকুলার বাইসেক্টরের বিভিন্ন পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি কী পরিমাণ হয় বা তার ক্যালকুলেশনস আমরা কীভাবে করব। এছাড়া আমরা দেখব যে এই ডাইপোলের দরুন যে টোটাল পরিবেশের যে কোনো জায়গায়, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, বিভিন্ন জায়গায় কিভাবে আমরা তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করব, সেই নিয়ে আজকের এই ক্লাস। ওকে, সো পেন পেপার নিয়ে কিন্তু রেডি হয়ে যাও। শুধুমাত্র দেখলে হবে না, কাজ করতে হবে, কারণ আমি এখানে কি শুধুমাত্র বলছি, এত কিছু তো করছি, ঠিক সেরকমভাবে তোমাদেরকেও আমার সাথে সাহায্য করতে হবে। কিভাবে? এইভাবে পেন পেপার নিয়ে লেখা শুরু করো। ওকে, সো এইটুকু কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখবো এক্সিসের বিভিন্ন পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি কীরকম হয়, তার জন্য কিন্তু এই দুটো টার্মস মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা মুছে দিই, আবার নতুন করে ড্র করে করব। So number 1, for points of axis, dipole axis, okay, axis or dipole axis. So generally আমরা ডাইপোলটাকে ড্র করছি, একটা নেগেটিভ কিউ চার্জ, একটা পজিটিভ কিউ চার্জ, যাদের ম্যাগনিটিউড কী হতে হয়, সমান হতে হয়, তবেই তো একটা ডাইপোল ক্রিয়েট করে। এবং নেট চার্জ কত হতে হবে? 0 হতে হবে। প্রিভিয়াস ক্লাসে আমরা এইগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আমরা এখানে ডাইপোলের ডিস্টেন্সটাকে 2a ডিস্টেন্স অ্যাজিউম করছি, এটা ডাইপোলের সেন্টার। এই এক্সিসের ওপর আমরা একটা পয়েন্ট নিচ্ছি P, যে পয়েন্টটা এই সেন্টার থেকে r ডিস্টেন্স দূরে আছে।
ওকে, তাহলে সেক্ষেত্রে এই পজিটিভ কিউ থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স কত হচ্ছে, আর মাইনাস এ, বিকজ টোটালটা আর এবং এই অংশটা এ এবং এই অংশটাও তো এ, যেহেতু টোটাল ডিস্টেন্সটা 2a ছিল, সেন্টার থেকে যদি দুটো অংশ ডিভাইড করি, এটা এ এবং এটা এ, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে পজিটিভ কিউ থেকে পি পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর মাইনাস এ। আচ্ছা, এবারে আমরা যদি এই পয়েন্ট থেকে নেগেটিভ কিউয়ের ডিস্টেন্স দেখি, তাহলে সেই ডিস্টেন্স গিয়ে দাঁড়াচ্ছে আর প্লাস এ। সো এই দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। এবার আমরা ইকুয়েশনসের দিকে যাব। তাহলে কোনো পয়েন্টের ফিল্ড কী করে বা ফিল্ড ইন্টেন্সিটি কীভাবে ক্যালকুলেট করতে হয়। সো আমরা জানি যে ফিল্ড ইন্টেন্সিটি হয় কে ইন্টু কিউ, অর্থাৎ যে চার্জটা নেওয়া হচ্ছে সেই চার্জটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট। এখন ফিল্ড ইন্টেন্সিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর ডাইরেকশনস আমরা ভেক্টর কোয়ান্টিটি হিসাবেই লিখব। এখন আমরা জানি যে বলের ভ্রামক বলছি, দ্বিমেরু ভ্রামক, তার ডাইরেকশনস থাকে নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবর। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দ্বিমেরু ভ্রামকটা এখান থেকে ড্র করি, তাহলে দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশনস এই নেগেটিভ থেকে পজিটিভের দিক বরাবর আছে। ক্লিয়ার রাখো এই কথাগুলো। দেন আমরা এবার কী করছি দেখো, ভালো করে মন দিয়ে শোনো। তাহলে এর ডাইরেকশনস বরাবর আমরা একটা কাজ করব, অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস কিন্তু হয় পজিটিভের দিক থেকে বাইরের দিক বরাবর, এবং নেগেটিভ থেকে যদি দেখা যায় তাহলে নেগেটিভের ইনওয়ার্ডস অর্থাৎ ভেতরের দিক বরাবর। তো সেক্ষেত্রে আমরা এবারে পজিটিভ কিউয়ের দরুন এখানে যে ফিল্ডটা হচ্ছে সেটা দেখব, এবং তারপরে দেখব নেগেটিভ কিউয়ের দরুন এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ফিল্ডটা কীরকম আছে। তাহলে প্রথমেই আমরা লিখি ই ফর পজিটিভ কিউ চার্জ। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ কিউয়ের চার্জের জন্য যদি এটা যে কোনো মিডিয়ামেই থাকুক না কেন, তো আমরা এখানে সুবিধার জন্য বা যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু নিতে পারো। তাহলে সেক্ষেত্রে কী হয় 1/4 পাই এপসাইলন। যদি এটা এয়ার মিডিয়াম বা ভ্যাকিউমের মধ্যে নাও তাহলে সেক্ষেত্রে এটা এপসাইলন না হয়ে এটাকে আমরা কী লিখবো, এপসাইলন নট। সেগুলো নিয়ে আমরা অনেকবার কথা বলেছিলাম। ওকে, সো কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স। এখন কোয়েশ্চেন্স হচ্ছে এখানকার ডিস্টেন্সটা কত, এটা তো আর না, আমি জাস্ট ফিল্ড ইন্টেন্সিটির কথা বলেছিলাম। তাহলে এটাকে আমরা মুছে দিচ্ছি। এখানে পজিটিভ কিউ চার্জের জন্য যে ডিস্টেন্সটা আছে, তাহলে পজিটিভ কিউ চার্জ থেকে এর ডিস্টেন্স হচ্ছে আর মাইনাস এ। সো আর মাইনাস এ তার হোল স্কোয়ার। এখন ডাইরেকশনস কীভাবে নেব, এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর ডাইরেকশনস নিতে হবে। তাহলে ডাইরেকশনস যদি আমরা নিই এবং যদি সেটা পি ভেক্টর অর্থাৎ পি ক্যাফের ডাইরেকশনস বরাবর নিই, পি ক্যাপটা কি ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, যার ডাইরেকশনস হয় কি নেগেটিভ থেকে পজিটিভের দিক বরাবর। তাহলে সেটা যদি নিই আমরা দেখতেই পাচ্ছি যে সেই ডাইরেকশনস এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস একই হয়ে যাচ্ছে, কারণ পজিটিভ কিউয়ের দরুন যে ডাইরেকশনস থাকবে এবং যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে পি পয়েন্টে সেটা হচ্ছে বাইরের দিক বরাবর। সো ই প্লাস কিউ যেদিকে ডাইরেক্ট করছে সেটাই হচ্ছে পি ভেক্টরের ডাইরেকশনস বরাবর। তাহলে একই দিকে ডাইরেকশনস আছে, তাহলে সেটা আমরা লিখতে পারি পি ক্যাপ। ওকে, এরপরে আমরা নেব নেগেটিভ কিউয়ের জন্য। তাহলে নেগেটিভ কিউ চার্জের জন্য এই পয়েন্টের একটা ইলেকট্রিক ফিল্ড পাবো বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো, যার দিক কোন দিক বরাবর হবে, ইনওয়ার্ডস। কারণ নেগেটিভ কিউ চার্জ এখানে মনে আছে তো যে এখানে কিউ নট চার্জ রাখলে যেটা পজিটিভ হয় তার দরুন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস কী হয়, ভেতরের দিকে হয়। কারণ কেন, পজিটিভ কিউ নট চার্জকে অ্যাট্রাক্ট করে। সো মনে রাখতে হবে নেগেটিভ কিউ চার্জের জন্য যে এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেটা ইনওয়ার্ডস থাকবে, অর্থাৎ নেগেটিভ কিউয়ের দিক বরাবর থাকবে। এবং ডাইপোল মোমেন্ট দিয়ে যদি আমরা দেখি, ডাইপোল মোমেন্টের অপোজিট ডাইরেকশনস বরাবর পড়ছে। তাহলে ডাইপোল মোমেন্টের ডাইরেকশনস এটা ছিল এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস যেটা আসছে নেগেটিভ কিউয়ের জন্য সেটা তার উল্টো দিক বরাবর। সো আমরা লিখতেই পারি পি ভেক্টরের নেগেটিভ সাইন। So electric field for negative Q charge is equal to 1/4 pi epsilon Q divided by R plus A whole square P cap and sign minus, because আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশনস তা P ভেক্টরের উল্টো দিকে আছে। সো পি ভেক্টরের উল্টো দিকের ডাইরেকশনসই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস। সো ভেক্টর কোয়ান্টিটি হিসাবে আমরা এইভাবে লিখতে পারি। এবার আমরা দেখব যে এই পি পয়েন্টের নেট রেজাল্ট কী আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে কোনটা এদের মধ্যে বড়। জেনারেলি আমরা জানি যে কোনো চার্জের জন্য যখন দেখতে পাচ্ছি দুটো চার্জ সমান, কোনো চার্জের জন্য কোনো পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি ডিপেন্ড করে তার ডিস্টেন্সের উপর। তাহলে ডিস্টেন্স যত কাছে হয় তাহলে তার ফিল্ড ইন্টেন্সিটি অনেক বেশি হয়, ডিস্টেন্স যত দূরে হয় তার ফিল্ড ইন্টেন্সিটি অনেক কম হয়। আদারওয়াইজ আমরা এখান থেকেও দেখতে পারি যে কিভাবে এই ইলেকট্রিক ফিল্ড কার দরুন বেশি হচ্ছে বা কম হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি তুমি ভালো করে অবজার্ভ করো, দেখো এখানে
আর মাইনাস এ, তাহলে যে কোয়ান্টিটিটা পাবো এবং আর প্লাস এ যে কোয়ান্টিটিটা পাবো সেটা হচ্ছে এটা বড় এবং এটা ছোট। তাহলে ছোট কোয়ান্টিটি যদি হরেতে থাকে তাহলে টোটাল রাশিটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। এবং বড় কোয়ান্টিটি যদি হরেতে থাকে তাহলে তো টোটাল রাশি যেটা থাকে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেখানে যেটা ক্যালকুলেট করছে সেই রাশিটার মান অনেক ছোট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই রাশিটা বড় আছে এবং এই রাশিটা ছোট আছে। সো নেট ই নেট ইজ ইকুয়াল টু ই ভেক্টর পজিটিভ কিউ, ভেক্টর আর দিচ্ছি না, ভেক্টর সাইন ইউজ করছি না, কারণ ক্যালকুলেশনস করবো এবং ডাইরেকশনসটা আমরা লিখে দেবো, কারণ আমরা বুঝতেই পারছি কোনটা বড়। যেহেতু আমরা বুঝতেই পারছি যে এদের মধ্যে বড় কোনটা এটা, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পজিটিভ কিউয়ের জন্য যে কোয়ান্টিটিটা পাচ্ছি তার ম্যাগনিটিউডটা বেশি আছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু তার ম্যাগনিটিউড বেশি আছে তাহলে সেটা আউটওয়ার্ডস বরাবরই ওয়ার্ক করছে। সো ই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর পজিটিভ কিউ চার্জ ইজ গ্রেটার দ্যান ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর নেগেটিভ কিউ চার্জ। ওকে, সো ই প্লাস কিউ is greater than E negative Q। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনস পারপাসে লিখছি নেগেটিভ কিউ। সো রেজাল্ট আসছে যেটা সেটা দেখো, এদের ডাইরেকশনস আমরা পেয়ে গেছি পি ক্যাপ বরাবর। আচ্ছা, এখন এর ভ্যালু আমরা দেখেছি এখানে একটা নেগেটিভ আছে। সো আমরা যদি ক্লিয়ারলি বসাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দাঁড়া 1/4 পাই epsilon q divided by r minus a whole square negative 1/4 pi epsilon into q by r plus a whole square, directions p cap অর্থাৎ ডাইপোল মোমেন্টের ডাইরেকশনস বরাবর। ওকে, তাহলে এখানে কমন পার্টে উঠে আসছে q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন এবং পড়ে থাকছে 1 ডিভাইডেড r মাইনাস a তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস a তার হোল স্কোয়ার, q বাই 4 পাই এপসাইলন r প্লাস a হোল স্কোয়ার নেগেটিভ r মাইনাস a whole square divided by r square minus a square তার হোল স্কোয়ার। এখন দেখো a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলাটা ফেললে কি হয়? এই ফর্মুলাটা যদি ডাইরেক্টলি মনে থাকে তাহলে ভালো, আর যদি ডাইরেক্টলি না মনে থাকে তাহলে আমি এখানে বলছি আর স্কোয়ার প্লাস 2ra প্লাস a স্কোয়ার, আর এখানে একটা নেগেটিভ আছে বেরিয়ে যাবে। সো নেগেটিভ আর স্কোয়ার নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গিয়ে হবে 2ar মাইনাস এ স্কোয়ার। সো প্রত্যেকটা ট্রান্স কেটে গিয়ে পড়ে থাকবে 4ar। ডাইরেকশনস দিয়ে নিই, ডাইরেকশনস হবে পি ভেক্টর বরাবর। ওকে, সো এদিকের পয়েন্টগুলো নোট হয়ে গেছে, তাহলে আমি এদিকটা মুছে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু 4ar ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু পি ক্যাপ, ডাইরেকশনস ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে এই যে ভ্যালুটা তৈরি হলো সেটাই হচ্ছে এই ই নেট, অর্থাৎ এই পি পয়েন্টের যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটারই মানের সমান এবং ডাইরেকশনস পি এর ডাইরেকশনস বরাবর। তাহলে আমরা যদি দেখি যে পি ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অর্থাৎ পি ভেক্টর এই পয়েন্টে এবং ইলেকট্রিক ফিল্ডও এই পয়েন্টে একই ডাইরেকশনসে সূচনা দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আছে? 0 ডিগ্রি, কারণ পি ভেক্টরও এই দিকে আছে এবং ইলেকট্রিক ফিল্ডও এই দিকে আছে। তো তাদের মধ্যবর্তী ভেক্টরের মানে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেটার মান 0 ডিগ্রি। ওকে, তো আমরা তলার এই অংশটা মুছে দিই। এখন এবার যদি আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এ হয় তাহলে এ অ্যাপ্রোচ করবে প্রায় 0-র কাছাকাছি। যদি আর খুব গ্রেটার হয় অর্থাৎ এদের মধ্যবর্তী ডিস্টেন্স খুব বেশি হয়ে যায়, যেখানে ইলেকট্রিক ডাইপোলের মধ্যবর্তী ডিস্টেন্স খুব স্মল, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ টার্মসটা উঠে যাবে এবং সো দেন এটা হয় কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু 4ar ডিভাইডেড বাই আর স্কোয়ার টু দি পাওয়ার 2 p vector।
তো সেক্ষেত্রে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু 4 AR ডিভাইডেড বাই R টু দি পাওয়ার 4, তাহলে একটা 4 ক্যান্সেল হয়ে গিয়ে 3 P ভেক্টর। সো কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু 4A ডিভাইডেড বাই R কিউব P ভেক্টরের ডাইরেকশনস বরাবর। সো এটাই হচ্ছে ই নেট অন দ্য পয়েন্ট অফ P। সো P পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। কিসের দরুন পেলাম এই ফিল্ড? এক্সিসের, অর্থাৎ ডাইপোল এক্সিসের কোনো পয়েন্টের ফিল্ড হয় এই কোয়ান্টিটির বা এই রাশিমালা অনুযায়ী। এবারে দেখা যাক যে আমরা যে ডাইপোল মোমেন্টের কথা বলেছিলাম P ভেক্টর দিয়ে, সেটা কীরকম ছিল। 2A কিউ ইন্টু P ভেক্টর, বিকজ একটু আগে আমরা ডিসকাস করেছিলাম যে কিউ ইন্টু ডি ইন্টু পি ভেক্টর বা পি ক্যাপ, সেক্ষেত্রেই আমরা দেখেছিলাম যে ডি ইজ ইকুয়াল টু 2A, সো কিউ ইন্টু 2A ইন্টু পি ক্যাপ। তো এই যে রাশিটা আছে এটাকে যদি আমরা এখানে ইনপুট করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4টাকে লিখতে পারি 2 ইন্টু 2A কিউ ইন্টু পি ভেক্টর, সরি পি ক্যাপ বা পি ভেক্টরও বলা যেতে পারে, 4 পাই এপসাইলন ইন্টু আর কিউব। তো সেক্ষেত্রে এই কোয়ান্টিটিটা, এই টোটাল কোয়ান্টিটিটা ডাইরেক্ট করছে পি এর ভ্যালুকে। সো 2 ইন্টু পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু আর কিউব ই নেট। সো ই নেটের ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 2P ভেক্টরের ডাইরেকশনস বরাবর 2P ভেক্টরের মান এবং তলে আসছে 4 পাই এপসাইলন আর টু দি পাওয়ার 3। এই হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের এক্সিসের ওপর কোনো পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করা, যা ডিপেন্ড করছে ডাইপোল মোমেন্টের মানের উপর এবং ডিপেন্ড করছে আর, অর্থাৎ তাদের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট থেকে যে ডিস্টেন্স আছে, যে পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করছে সেই পয়েন্টের ডিস্টেন্সের উপর। এছাড়া যদি ইয়ার মিডিয়ামের মধ্যে হয়ে থাকে তাহলে এটার ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, এছাড়া অন্য কোনো মিডিয়ামে হয়ে থাকলে তাহলে তার ভ্যালুও বলে দেওয়া থাকবে। ইর ভ্যালু কীভাবে ক্যালকুলেট করতে হয়, সরি এপসাইলনের ভ্যালু কীভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো আমরা ডিসকাস করেছিলাম, যেখানে তড়িৎ ভেদ্যতা নিয়ে একটা টোটাল ক্লাস আছে। সো ওকে, তো মুছে দিই। ওকে, এবার আমরা দেখব ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টরে যদি কোনো পয়েন্ট গিভেন থাকে তাহলে সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কীভাবে ক্যালকুলেট করব। অন্যভাবে বলতে গেলে, যদি কোনো ডাইপোলের ইকুয়েটোরিয়াল প্লেনে কোনো পয়েন্ট দেওয়া থাকে সেই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বা ক্ষেত্র প্রবলের মান কী করে ক্যালকুলেশন করব। সো বেসিক্যালি আমার একটা ডাইপোল মাইনাস কিউ এবং পজিটিভ কিউ দিয়ে তৈরি হয়ে আছে। সেই ডাইপোলের মধ্যবর্তী ডিস্টেন্স 2A, এটা হচ্ছে সেন্টার অফ দ্য ডাইপোল। এই সেন্টার অফ দ্য ডাইপোল থেকে যদি আমাদের একটা প্লেন থাকে, কীরকম প্লেনটা? ইকুয়েটোরিয়াল প্লেন। সাইড অ্যাঙ্গেল থেকে দেখছি, অর্থাৎ মনে করা যাক এটা আমার একটা ডাইপোল, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এটা হচ্ছে ডাইপোল সেন্টার। এই প্লেনটা আছে কিন্তু এই রকম, স্লাইডলি দেখলে কীরকম মনে হবে, এই রকম প্লেনটা। ওকে, সো আমার হাতটার এই তালুটা হচ্ছে প্লেনটা। এই প্লেনের বিভিন্ন পয়েন্ট যদি আমরা ড্র করি, সেই বিভিন্ন পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে বিভিন্ন পয়েন্ট যদি আমরা ড্র করি তাহলে সেই পয়েন্ট থেকে যদি একটা ডিস্টেন্স টানি এই সেন্টার পর্যন্ত, তাহলে সেই ডিস্টেন্সটাই কি বাইসেক্টর, সরি পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করছে। সাপোজ আমি এখানে একটা পয়েন্ট নিলাম পি, এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি আমাকে ফাইন্ড করতে হবে যেটা এই প্লেনেতে আছে, অর্থাৎ এই আমার হাতের তালুর উপর কোনো একটা পয়েন্টে আছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এই ডিস্টেন্সটা কত ছিল এ, এই ডিস্টেন্সটা ছিল এ। এখন আমরা এই ডিস্টেন্স যেটা নিচ্ছি সেটা এর থেকে যদি আমরা ড্র করি আর ডিস্টেন্স। ওকে, তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টটা পি অ্যাজিউম করলাম, এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করতে হবে। সো পজিটিভ কিউ চার্জের জন্য এখানে একটা ফিল্ড জেনারেট হবে, নেগেটিভ কিউ চার্জের জন্য এখানে একটা ফিল্ড জেনারেট হবে। দুটো ফিল্ডের ডাইরেকশনস আলাদা আলাদা হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তাদের নেট রেজাল্ট কিন্তু একটাই আসবে। তো আমরা সেটাকে ক্যালকুলেট করবো ভেক্টর অ্যাডিশনসের থ্রুতে। তো
তো প্রথমে আমরা নেগেটিভ কিউ এর দরুন যদি অ্যাজিউম করি তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি যে নেগেটিভ কিউ এর দিকে বরাবর থাকবে ইলেকট্রিক ফিল্ড, যেটা ই নেগেটিভ কিউ। পজিটিভ কিউ থেকে যদি দেখি, পজিটিভ কিউ থেকে দেখলে দেখা যাচ্ছে যে এই পয়েন্ট বরাবর বাইরের দিকে আছে, সো ই প্লাস কিউ, যাদের ভ্যালু কি হবে ই প্লাস কিউ। আচ্ছা, আমরা এই যে লেন্থটা পেলাম, এই লেন্থটাকে আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু এটা 90 ডিগ্রি আছে, সো এই লেন্থটা গিয়ে কি দাঁড়াচ্ছে, এটা এ এবং এই ডিস্টেন্সটা হচ্ছে আর। সো এই যে হাইপোটেনাসটা আছে, তাহলে এর ডিস্টেন্স হচ্ছে আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সিমিলারলি এটারও মান তাই আসবে, যেহেতু এটা এ এবং এই ডিস্টেন্সটা আর, তাহলে অতিভুজের মান গিয়ে দাঁড়াবে আন্ডার রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সো আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো আমরা এই যে ভেক্টরটা এই ইলেকট্রিক ফিল্ড যেটা পাচ্ছি সেটার ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে কি 1/4 পাই এপসাইলন ইন্টু, যেহেতু আমরা পজিটিভ কিউ চার্জের জন্য নিচ্ছি, সো পজিটিভ কিউ চার্জ, এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত আছে আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাদের হোল স্কোয়ার। ডাইরেকশনস কোন দিক বরাবর, এই দিক বরাবর। আমরা এই ডাইরেকশনসটাকে এখানে নোট করছি না, তার কারণ হচ্ছে কারণ এখানে লিখতে গেলে আমরা লিখতে পারি কিউ থেকে পি পয়েন্টের বাইরের মুখ বরাবর। সো অত কিছু না করে আমরা এই দুটো ভেক্টরকে স্প্লিট আপ করব, একটু পরেই বুঝতে পারবে। শুধু আমরা ভ্যালু দুটো ক্যালকুলেট করে নিই। নেগেটিভ কিউ এর জন্য যেটা থাকছে 1/4 পাই এপসাইলন ইন্টু নেগেটিভ কিউ এর জন্য কিউ ডিভাইডেড বাই আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাদের হোল স্কোয়ার। ওকে, তো এই দুটো আমরা ভ্যালু পাচ্ছি। সেক্ষেত্রে এবারে আমরা এই অংশ দুটোকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করছি। তাহলে এই অংশ, এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই যে এক্স এক্সিসটা পাচ্ছি, এই এক্স এক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছি এটাকে অ্যাজিউম করছি থিটা। তো এটা যদি থিটা হয়, এটাও কি হবে থিটা, বিকজ কিসের জন্য থিটা হবে, এই অ্যাঙ্গেলসটার ইকুয়াল হবে এই অ্যাঙ্গেলসটা, আর এই অ্যাঙ্গেল অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার ইকুয়াল হবে এই অ্যাঙ্গেলটা। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এই দুটো অ্যাঙ্গেল যেহেতু সমান ছিল, তাহলে এই অ্যাঙ্গেলের ইকুয়াল এইটা আসছে এবং এই অ্যাঙ্গেলের ইকুয়াল আসছে এইটা। তাহলে বেসিক্যালি আমরা পেলাম যে এটাও থিটা, এটাও থিটা। তাহলে ই পজিটিভ কিউ এর একটা কম্পোনেন্ট এদিকে থাকছে, ই পজিটিভ কিউ এর একটা কম্পোনেন্ট এদিকে থাকছে। ই পজিটিভ কিউ এর যে এদিকে কম্পোনেন্টটা পাচ্ছি সেটার ভ্যালু কি কার সমান আসছে, ই পজিটিভ কিউ কোসাইন অফ থিটা। ঠিক সিমিলারলি ই নেগেটিভ কিউ কোসাইন অফ থিটা। এখন দেখা যাচ্ছে দুজনের ম্যাগনিটিউড কিন্তু সমান আছে। সো ই পজিটিভ কিউ এর ম্যাগনিটিউড এবং ই নেগেটিভ কিউ এর ম্যাগনিটিউড দুটোই কিন্তু ইকুয়াল আছে। ওকে, এবার আমরা যদি দেখি অপোজিট দিকে যে কম্পোনেন্টটা থাকছে সেটা হচ্ছে ই পজিটিভ কিউ সাইন থিটা। ঠিক তেমনইভাবে মানে নিচের দিকে যে কম্পোনেন্টটা পাচ্ছি ওয়াই এক্সিসের ডাইরেকশনস বরাবর, তাহলে সেটা হচ্ছে ই নেগেটিভ কিউ সাইন থিটা। তাহলে দুটো কম্পোনেন্ট একে অপরকে কি করছে, প্রতিনিধিত্ব করছে। একটা কম্পোনেন্ট আপারের দিক বরাবর, একটা কম্পোনেন্ট লোয়ারের দিক বরাবর, ক্যান্সেল করে দিচ্ছে। এবং একই দিকে দুটো কম্পোনেন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে ই পজিটিভ কিউ কোসাইন অফ থিটা, ই নেগেটিভ কিউ কোসাইন অফ থিটা। তাহলে সেক্ষেত্রে এই কম্পোনেন্ট দুটোই কি হচ্ছে, অ্যাড করলেই আমরা পেয়ে যাব নেট রেজাল্ট। এখন ভালো করে যদি দেখো এই কম্পোনেন্টটা কোন ডাইরেকশনস মুভ করাচ্ছে, তাহলে এই দুটো কম্পোনেন্ট যে ডাইরেকশনস মুভ করাচ্ছে, এবং আমরা এখানে যদি দেখি ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশনস, তাহলে দুটো ডাইরেকশনস অপোজিট। কারণ ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশনস হয় নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবর, এবং এই পয়েন্টে যে ডাইরেকশনসটা পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিক বরাবর। সো দেখা যাচ্ছে যে এক্স এক্সিসের একটা ডাইরেকশনস যেটা পাচ্ছি পি ভেক্টরের ডাইরেকশনস সেটা পজিটিভ দিক বরাবর, এবং নেগেটিভ দিক বরাবর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ই ভেক্টরের ডাইরেকশনস। তাহলে আমরা যদি কে লিখতে চাই পির মাধ্যমে, তাহলে আমরা লিখব পির নেগেটিভ কম্পোনেন্ট। তাহলে দুটো কম্পোনেন্টই কোন ডাইরেকশনসকে ক্রিয়েট করছে, নেগেটিভ দিক বরাবর ক্রিয়েট করছে। সো আমরা এটাকে লিখতে পারি এবারে ডাইরেকশনস দিয়ে যদি লিখতে চাই, সো পি ভেক্টর নেগেটিভ। কখন লিখবো এটা, আমরা এখন আপাতত লিখছি না, আমরা টোটাল ক্যালকুলেশনসের দরুনই আমরা এগুলোকে লিখতে থাকবো। ওকে, তাহলে এটা প্রথমে নোট করে নাও, দেন আমরা ক্যালকুলেশনস করব। তাহলে দেখতে পাচ্ছি যে নেট রেজাল্ট যেটা পাচ্ছি, অর্থাৎ ই নেট ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ ই কিউ কস থিটা অ্যান্ড প্লাস নেগেটিভ অফ ই নেগেটিভ কিউ কস থিটা। তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনস করলে পাবো পজিটিভ কিউ প্লাস ই নেগেটিভ কিউ
কস থিটা। এখন কস থিটার ভ্যালু আমরা কী করে ক্যালকুলেশনস করব? থিটা যদি আমার এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই ট্রাইঅ্যাঙ্গেলটা ধরে যদি আমরা লিখি কোসাইন অফ থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমির ভ্যালু কত আছে? এ। অতিভুজের ভ্যালু আছে আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এবার আমরা ক্যালকুলেশনের দিকে এগোই। নেগেটিভ ই পজিটিভ কিউ এবং ই নেগেটিভ কিউ এর ম্যাগনিটিউডের দিক থেকে আমরা একই পেয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে এর ম্যাগনিটিউড এবং এর ম্যাগনিটিউড এক, তাহলে আমরা লিখতে পারি যে এই দুটো একই। তাহলে সেক্ষেত্রে 2e প্লাস কিউ বা 2e নেগেটিভ কিউও লিখতে পারো কস থিটা। সো নেগেটিভ 2 ইন্টু 4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই স্কোয়ার এবং রুট একসাথে উঠে যাবে। সো আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু কস থিটার জন্য আমরা যেটা পেয়েছিলাম এ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ারের পাওয়ার 1/2, যেহেতু রুটের পাওয়ার রুট ইজ ইকুয়াল টু 1/2 পাওয়ারে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এর ডাইরেকশনস কোন দিক বরাবর? পি ভেক্টর বরাবর নিয়েছি, তাই আমরা নেগেটিভ সাইন ইউজ করেছি। সো পি ভেক্টরের অপোজিট ডাইরেকশনস আছে, তো তাহলে পি ক্যাপ দিয়ে আমরা প্রকাশ করব যে এখানে পি ক্যাপ কি ইউনিট ভেক্টর। ওকে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 2qa ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2, কারণ এর পাওয়ার 1 এবং এর পাওয়ার 1/2 অ্যাডিশন করতে হয় যখন সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে 1 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 3/2 পি ক্যাপ। তো এটাই হচ্ছে ইকুয়েটোরিয়াল যে প্লেন থাকে সেই প্লেনের ওপর যদি কোনো পয়েন্ট দিয়ে দেওয়া থাকে সেই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি আমরা এভাবেই ক্যালকুলেশনস করতে পারি। এখানে যদি আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এ হয় তাহলে এ অ্যাপ্রোচ করবে প্রায় অ্যাপ্রক্সিমেটলি জিরোর দিকে, সেখানে আমরা লিখতে পারি ই নেট ইজ ইকুয়াল টু মাইনাস অফ 2qa 4 পাই এপসাইলন আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, 2 ক্যান্সেল, সো আর টু দি পাওয়ার 3। এই হচ্ছে নেট রেজাল্ট গিয়ে দাঁড়াচ্ছে কি না ই নেটের কোথায় না যে কোনো ডাইপোলের ইকুয়েটোরিয়াল যে প্লেন থাকে সেই প্লেনের উপর অবস্থিত যে কোনো পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, পি ক্যাপ। এবারে যদি আমরা এটাকে ডাইপোল মোমেন্ট দিয়ে কনভার্ট করি তাহলে ডাইপোল মোমেন্ট আমরা একটু আগে জেনেছিলাম যে পি ভেক্টর ইজ ইকুয়াল টু 2a কিউ পি ক্যাফ ইন্টু পি ক্যাফ। তো সেক্ষেত্রে আমরা পুরো রাশিটাই দেখতে পাচ্ছি ডাইপোল মোমেন্টের রাশি 2qa পি ক্যাপ। তাহলে এই পুরো রাশিটাকে আমরা ডাইপোল মোমেন্ট হিসেবে লিখতে পারি, যেখানে নেগেটিভ অফ ডাইপোল মোমেন্টের ডাইরেকশনসের পুরো উল্টো দিকে আছে। তাহলে সেক্ষেত্রে 4 পাই এপসাইলন ইন্টু আর টু দি পাওয়ার কিউ। এখন এই যে কোয়ান্টিটিটা আমরা লিখলাম এখানে একটা যে নেগেটিভ সাইন আছে এই নেগেটিভ সাইনটাকে দিয়ে আমরা বুঝতে পারছি যে ডাইরেকশন বরাবর কি আছে না ইলেকট্রিক ফিল্ড ওয়ার্ক করছে তার ঠিক অপোজিট ডাইরেকশনসে আছে পি ভেক্টর, অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। তাহলে দেখাই যাচ্ছে যে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস দেখি এবং ডাইপোল মোমেন্টের ডাইরেকশন দেখি, ডাইপোল মোমেন্টের ডাইরেকশনস এদিক বরাবর এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস এদিক বরাবর, সেহেতু এই নেগেটিভ সাইনটা ব্যবহার হচ্ছে, যেখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস ডাইপোল মোমেন্টের ডাইরেকশনসের পুরো অপোজিটে আছে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। প্রিভিয়াস কেসে আমরা দেখেছিলাম যে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল 0 ডিগ্রি, এই কেসেতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, এটা মনে রাখতেই হবে। এটা মনে রাখলে তবে নেক্সট যে পয়েন্টে দেখাবো সেই পয়েন্টটা কিন্তু খুব সহজেই বোঝা যাবে। সো ওকে, নোট করে নাও। তো মুছে দিই। ওকে, তো এবার আমরা দেখব ইলেকট্রিক ডাইপোলের দরুন যে তার আশেপাশে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় সেই ফিল্ডের কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কীভাবে ফাইন্ড করব। অর্থাৎ এই পয়েন্টটা না ডাইপোলের এক্সিসের ওপর অবস্থান করছে না পারপেন্ডিকুলার বাইসেক্টরের ওপর অবস্থান করছে, তো এটা যে কোনো জায়গায় হতে পারে। তো তার জন্য একটা কনসেপ্ট কিন্তু তোমাদের থাকা দরকার আছে। কনসেপ্টটা যদিও ভেক্টরের ইজি কনসেপ্ট, কারণ
অনেক স্টুডেন্ট আছে যারা এই অংশটায় একটু ডিফিকাল্টিস ফেস করে। তো সাপোজ আমরা জেনেছি যে কোনো একটা ইলেকট্রিক ডাইপোলের নেগেটিভ অংশ থেকে পজিটিভ অংশের দিকে ডাইপোল মোমেন্ট ওয়ার্ক করে। এখন এর ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড কিন্তু এদের মধ্যবর্তী ডিস্টেন্স না। তো আমরা এখানে জাস্ট ডাইরেকশনসটা নেওয়ার জন্য নেগেটিভ কিউ আর পজিটিভ কিউ দিয়েছি। অর্থাৎ এই নয় যে এখানে একটা চার্জ এবং এখানে একটা চার্জ অপোজিট ডাইরেকশন করছে, এবং মধ্যবর্তী ডিস্টেন্সটাই হচ্ছে ডাইপোল মোমেন্টের মান। তাহলে সেক্ষেত্রে এটা নেগেটিভ ডাইরেকশনস থেকে আসছে পজিটিভ ডাইরেকশন বরাবর, যার ম্যাগনিটিউড আমরা, এটা লেন্থ নয় কিন্তু, আমি আবারও বলছি এটা লেন্থ না, এর ম্যাগনিটিউড কিন্তু পি এর ম্যাগনিটিউডের সমান। অর্থাৎ এর মানটা পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি, যে ভ্যালু ছিল তার সমান। ওকে, যেখানে ডিটা হচ্ছে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স। বেশ, এখন এই ভেক্টরটাকে আমরা স্প্লিট কি করে করতে পারি? ভালো করে মন দিয়ে শুনবে, যে কোনো ভেক্টরকে আমরা স্প্লিট করতে পারি, অর্থাৎ ভাঙতে পারি কম্পোনেন্টে। আর যদি সেই কম্পোনেন্টগুলো সমকৌণিক নিই, অর্থাৎ দুটো কম্পোনেন্টের মধ্যবর্তী মান 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কম্পোনেন্টকে বা কম্পোনেন্টের এই বিভাজনকে বলতে পারি সমকৌণিক বিভাজন। অর্থাৎ এই পি ভেক্টর কোয়ান্টিটিটাকে জিওমেট্রিক্যালি আমরা ব্রেক করে দেব। অর্থাৎ এই পি ভেক্টরটাকে আমরা দুটো ভেক্টরে ব্রেক করছি। সেক্ষেত্রে একটা অংশকে এই পি ভেক্টরের থেকে থিটা ডিগ্রি ওপরে প্লেস করিয়েছি, সেহেতু এই অংশটা পি ভেক্টরের কস থিটা, এবং এই কম্পোনেন্ট বা এই অংশটা পি ভেক্টরের সাইন থিটা। অর্থাৎ পি ভেক্টর স্প্লিট করেছি দুটো ভেক্টরেতে, অর্থাৎ দুটো ভেক্টরের ভেক্টর অ্যাডিশনসেই আমরা পাবো পি ভেক্টর। একটা হচ্ছে পি ভেক্টর কস থিটা, একটা হচ্ছে পি ভেক্টর সাইন থিটা। এখন ভেক্টর অ্যাডিশন হয় ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্রের মাধ্যমে। তো সেক্ষেত্রে একটা ভেক্টরের শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টরকে যদি আমরা প্লেসড করাই, অর্থাৎ পি কস থিটাকে যদি আমরা ঠিক এখানে প্লেসড করাই, অর্থাৎ আমার হাতের ড্রয়িংয়ের জন্য একটু আপ ডাউন হতে পারে, কিন্তু ম্যাটারটা একই, কস থিটা। তো পি কস থিটাকে আমরা এখানে প্লেসড করিয়েছি, তাহলে পি সাইন থিটা ভেক্টর প্লাস পি কস থিটা ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর। যেরকমভাবে আমরা 5কে যদি স্প্লিট করে 2 + 3-তে লিখি, এটা অ্যালজেব্রাক অ্যাডিশন, এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন ফলো করে জিওমেট্রিক্যাল অ্যাডিশনকে। তো আমরা এখানে জিওমেট্রিক্যালি অ্যাড করেছি, একটা ভেক্টর শেষ হয়েছে আর একটা ভেক্টরকে অ্যাড করেছি, রেজাল্টেন্ট ভেক্টরই হচ্ছে পি ভেক্টর। এখন যদি আমরা এই পি কস থিটা ভেক্টরের ঠিক মিড পয়েন্ট থেকে, অর্থাৎ এটা তো ভ্যালু, পি ভেক্টরটাকে তো ব্রেক করে আমরা এই দুটো ভেক্টর প্রেজেন্ট করেছি, তাহলে সেক্ষেত্রে এই ভেক্টরটা মিড পয়েন্ট থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এর মিড পয়েন্টে এসে এন্ড করবে। ঠিক সিমিলারলি পি সাইন থিটা ভেক্টরের ঠিক মিড পয়েন্ট থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি, অর্থাৎ পি সাইন থিটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলসে ব্রেক করছে, তাহলে ভালো করে অবজার্ভ করলে দেখতে পাবে এই পি কস থিটাই হচ্ছে এই ভেক্টরটার সমান, কারণ এই ভেক্টরটাকে ঠিক এর মিড পয়েন্ট থেকে স্প্লিট করে দিয়েছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে পি সাইন থিটা ভেক্টরটা এই ভেক্টরের সমান। এখন যেহেতু এই অংশটা পি কস থিটার অর্ধেক এবং এই অংশটা পি কস থিটার অর্ধেক, তো আমরা বলতে পারি এটা p/2 ভেক্টরের কস থিটা। সিমিলারলি এই অংশটাও বলতে পারি p/2 ভেক্টরের সাইন থিটা, এটাও p/2 ভেক্টরের সাইন থিটা, বিকজ পুরোটা p/2 ভেক্টরের সাইন থিটা। তো এই অংশটা p/2 ভেক্টরের সাইন থিটা, এই অংশটা p/2 ভেক্টরের কস থিটা, তাহলে এটা হবে p/2 ভেক্টর। যদি আমরা এই অংশ দুটোকে p/2
প্রত্যেকটাতেই 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা এই ট্রাইঅ্যাঙ্গেলসটার রিপ্রেজেন্টেশন করতে পারবো সিমিলারিটি থেকে, অর্থাৎ সদৃশতা থেকে। সদৃশতা থেকে আমরা শিখেছিলাম যে কোনো ত্রিভুজ যদি তাদের দুটো বাহুকে আমরা মিড পয়েন্ট থেকে অ্যাড করি, অর্থাৎ তাদের মধ্যবিন্দু থেকে যুক্ত করি, তাহলে সেটা তৃতীয় বাহুটার অর্ধেক হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অংশটা এবং এই অংশটা এবং এই অংশের রেশিও যা হবে, এদের এই টোটাল যে ট্রাইঅ্যাঙ্গেলটা ছিল, এখানে যেহেতু অ্যাঙ্গেলটা সমান আছে, তাহলে তাদের রেশিওটাও কী হবে, সমান হবে। তো সিমিলারিটি থেকে আমরা বলতে পারি যে এটাও p/2ই হবে, কারণ রেশিওটাকে সমান রাখতে হবে না, যেহেতু মিড পয়েন্ট থেকে ব্রেক করেছে, এই কম্পোনেন্টেরও মিড পয়েন্ট এবং এই কম্পোনেন্টেরও মিড পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে এই যে কম্পোনেন্টটা অর্থাৎ পি ভেক্টরটা ছিল তারও মিড পয়েন্ট থেকে ব্রেক হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে এবারে আমরা যদি এই ভেক্টর দুটো মুছে দিই, যেহেতু আমরা অ্যাড তো করে ফেলেছি, তাহলে আমরা যদি এইগুলো মুছে দিয়ে কেবলমাত্র এই দুটো ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে পি কস থিটা ভেক্টর হবে এইটা, যাদের এই অ্যাঙ্গেলটা থিটা ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। ওকে, সিমিলারলি এটা হবে পি ভেক্টরের সাইন থিটা। ওকে, এবার আমরা মেন পয়েন্টে যাব। এই থিটার ভ্যালু কিন্তু যে কোনো কিছু হতে পারে, আর অর্থাৎ আমরা এই স্প্লিট যেটা করেছি দুটো ভেক্টরে পি ভেক্টরকে, সেই স্প্লিটটা কিন্তু আমরা আমাদের কনভেনিয়েন্ট বা আমাদের সুবিধার মতো করে নেব। ওকে, তো এবার আমরা মুছে দিয়ে মেন পয়েন্টে আসবো। ওকে, ভেরি গুড। এবার আসা যাক একটা ডাইপোল নিয়ে। এর ভেতরে পি ভেক্টর আছে, যেটা আমরা সেন্টার পয়েন্ট থেকে কিন্তু ব্রেক করব, অর্থাৎ পি ভেক্টর যেটা আছে তার ম্যাগনিটিউড কিন্তু আমরা একটু আগেই বলেছি ডি না, কিন্তু কিউ ইন্টু ডি। ওকে, ডাইরেকশনস নেগেটিভ কিউ টু পজিটিভ কিউ বরাবর। এখন মনে করা যাক এই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি আমাদের ফাইন্ড করতে দিয়েছে। সেক্ষেত্রে আমরা এই পয়েন্টটা আর এদের যে সেন্টার অফ দ্য ডাইপোল হয় সেটাকে জয়েন করব। এই ডিস্টেন্সটা বলে দেওয়া আছে আর, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তাহলে সেক্ষেত্রে এই থিটা অনুযায়ী আমরা যে পি ভেক্টরটা অর্থাৎ ডাইপোল মোমেন্ট যে ভেক্টরটা ছিল সেটাকে স্প্লিট করব। তাহলে একটা কম্পোনেন্ট পাবো এই ডাইরেকশন বরাবর, তাহলে পুরো কম্পোনেন্টটা হচ্ছে পি ভেক্টরের কস থিটা, যেহেতু পি ভেক্টর ছিল এই ডাইরেকশন বরাবর, তাহলে পি ভেক্টরটাকে স্প্লিট করছে পি কস থিটা কম্পোনেন্টে, এবং অপর যেটা থাকছে ঠিক এই পি কস থিটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, সেটা হচ্ছে পি ভেক্টরের সাইন থিটা। ওকে, এবারে আমরা সহজেই এই পি পয়েন্টের ক্যালকুলেশন করতে পারবো, কারণ এই পি পয়েন্টটা যদি আমরা এই ডাইপোল মোমেন্ট থেকে দেখি, তাহলে সেক্ষেত্রে এই ডাইপোল অর্থাৎ এই ডাইপোল মোমেন্টের এক্সিস অবস্থান করছে, আর এই ডাইপোল থেকে যদি দেখি পুরোটা তো পি সাইন থিটা ছিল, তাহলে এটা হাফ পয়েন্ট, এটা হাফ অংশ, অর্থাৎ এই অংশটা অর্ধেক এবং এই অংশটা অর্ধেক। তাহলে এই অংশ থেকে যদি আমরা দেখি, তাহলে এর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থান করছে। দুটো কেসেই কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করতে শিখেছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ফর পি কস থিটা কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু, ম্যাগনিটিউডটা বার করছি 1/4 পাই এপসাইলন ইন্টু পি কস থিটা, যেহেতু এটা এক্সেসের ওপর আছে তাহলে 2p cos থিটা ডিভাইডেড বাই ডিস্টেন্স আর কিউব। সিমিলারলি ইলেকট্রিক ফিল্ড ফর পি সাইন থিটা, এই পি সাইন থিটার রেসপেক্টে যদি আমরা দেখি, এটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থান করছে। সো 1/4 পাই এপসাইলন ইন্টু পি সাইন থিটা ডিভাইডেড বাই
আর কিউ। এখন যদি এদের ডাইরেকশনের কথা বলা যায়, তাহলে পি কস থিটা বরাবর বাইরের দিকে হবে। কেন বাইরের দিকে হবে? কারণ যে কোনো ডাইপোলের সাথে যদি কোনো পয়েন্ট আমরা ফাইন্ড করতে চাই তার এক্সিসের ওপর, তাহলে সেই ডাইপোল মুভমেন্টের যেদিকে ডাইরেকশন ছিল সেদিকেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পি কস থিটার ডাইরেকশনস এই দিক বরাবর আছে, তাহলে এরও ডাইরেকশনস ঠিক বাহির্মুখী বরাবর হবে। এখন পি সাইন থিটা কম্পোনেন্ট অনুযায়ী যদি আমরা চেক করি, তাহলে এই পি পয়েন্টটা এর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থান করছে। তাহলে পি সাইন থিটার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস হবে সেই ফিল্ডটা পি সাইন থিটা ভেক্টরটা যেদিক বরাবর থাকবে তার 180 ডিগ্রি বরাবর ওয়ার্ক করবে, অর্থাৎ এই ডাইরেকশনস বরাবর পি সাইন থিটার ডাইরেকশনসের পুরো অপোজিটে। এবং এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল তৈরি হলো তা হলো 90 ডিগ্রি, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এই পি কস থিটা আর এই যে পি সাইন থিটার অপোজিট ডাইরেকশনসটা পাচ্ছি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই অংশটা 90 ডিগ্রি তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে ই পি কস থিটা অ্যান্ড ই পি সাইন থিটা। এখন দুটো ভেক্টর যখন অ্যাক্ট করছে এবং যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে তাদের দরুন যে নেট রেজাল্টটা পাবো সেটা এই রকম বরাবর হবে। কারণ একটা ভেক্টর শেষ হলে আরেকটা ভেক্টরকে যদি আমরা প্লেসড করাই, এই ভেক্টরটাকে যদি প্লেসড করাই ঠিক এখান থেকে, তাহলেই তো সেটা আমাদের রেজাল্টেন্ট ভেক্টর দেয়। অর্থাৎ এর ম্যাগনিটিউড হবে ই নেট ইজ ইকুয়াল টু, এখন খেয়াল রাখবে এটা কিন্তু আমি এর মিড পয়েন্ট থেকে ড্র করিনি, এখানে হয়তো আমার ড্রয়িং পারপাসে আমি মিড পয়েন্ট থেকে ড্র করেছি। এদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল তৈরি হবে যেটাকে আমরা ফাই ধরলাম। ফাই মেবি মিড পয়েন্ট থেকে হতে পারে, কিন্তু সব বেলায় যে মিড পয়েন্ট থেকে হবে এর কোনো গ্যারান্টি নেই। তো আমরা প্রথমে দেখব যে ইলেকট্রিক ফিল্ডের নেট রেজাল্ট কী আসছে, তারপরে আমরা দেখব তার ডাইরেকশনকে কী করে ফাইন্ড করব। সো ইলেকট্রিক ফিল্ড নেট আন্ডার রুট অফ ই পি কস থিটার স্কোয়ার প্লাস ই পি সাইন থিটা হোল স্কোয়ার, অর্থাৎ পি কস থিটা কম্পোনেন্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ড ছিল তার স্কোয়ার এবং পি সাইন থিটা কম্পোনেন্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ড ছিল তার স্কোয়ারের অ্যাডিশনসের সমান। তাহলে এবারে যদি আমরা বসাই ইপি কস থিটার ভ্যালু আমাদের পেয়ে গেছি, এর ভেতরে কমন পার্ট কী আছে? 1/4 পাই এপসাইলন, 1/4 পাই এপসাইলন, পি পি আর কিউব আর কিউব। তাহলে কমন পার্টগুলো আমরা যদি এর ভেতর থেকে বার করে আনতে পারি তাহলে আমরা পাবো 1/4 পাই এপসাইলন ইন্টু পি বাই আর কিউব, এদের পুরোটার হোল স্কোয়ার, বিকজ এই দুটো সেকশনসের প্রত্যেকটাতেই স্কোয়ার আছে। তাহলে এই অংশটা বেরিয়ে আসবে। রিমেন্স যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 2 cos থিটা, 2 cos থিটা তার স্কোয়ার প্লাস সাইন থিটা তার বা সাইন স্কোয়ার থিটা। এক লাইনে যদি করে দিই এটা গিয়ে দাঁড়ায় 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন স্কোয়ার এবং রুট থাকার দরুন এই টার্মসটা পুরোটা বেরিয়ে আসবে। সো পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু আর কিউব আন্ডার রুট অফ 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু আর কিউব। 4 cos স্কোয়ার থিটাকে যদি আমরা লিখি এইভাবে 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এখন আমরা দেখতে পাচ্ছি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হয়ে যায় 1। সো ই নেট ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু আর কিউব 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে এটাই হচ্ছে ই নেট অন দ্য পয়েন্ট পি। তাহলে পি পয়েন্টের ওপর যে নেট ইলেকট্রিক ফিল্ড থাকছে বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থাকছে তার ভ্যালু হচ্ছে এটার সমান। এখন কোয়েশ্চেন্স আসে ইলেকট্রিক ফিল্ড তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর একটা ডাইরেকশন আছে, তাহলে ডাইরেকশনটা কোন দিক বরাবর হবে?
এর ডাইরেকশনকে চেক করতে গেলে আমরা যে কোনো একটা কম্পোনেন্ট নেব। তাহলে এই কম্পোনেন্টের রেসপেক্টেই আমরা নিয়েছিলাম ফাই অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তাহলে সেক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি এই ফাই অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ ফাইয়ের রেসপেক্টে যদি আমরা দেখি এটা 90 ডিগ্রি ছিল, তাহলে সরি এটা থিটা না, ফাই হবে। ফাইয়ের রেসপেক্টে যদি দেখি এটা লম্ব এবং এটা ভূমি, তাহলে লম্বতে গিয়ে দাঁড়াচ্ছে ইপি সাইন থিটা, যেহেতু এই অংশটা, এবং ভূমিতে গিয়ে দাঁড়াচ্ছে ইপি কস থিটা, এই অংশটা। সো ট্যান ফাই ইজ ইকুয়াল টু ই পি সাইন থিটা ডিভাইডেড বাই ই কস থিটা। তাহলে ইপি সাইন থিটার এই ভ্যালু যদি আমরা এখানে ইনপুট করি এবং এই ভ্যালু ইপি সাইন থিটার ভ্যালু এইটা যদি আমরা এখানে ইনপুট করি এবং এই ভ্যালুটা তলায় ইনপুট করি, তাহলে সমস্ত টার্মস কেটে গিয়ে পড়ে থাকবে 1/2, বাকি সব টার্মস কেটে যাবে এবং পড়ে থাকবে ট্যান থিটা, কারণ সাইন থিটা প্রথমে আসছে ইপি সাইন থিটার দরুন, আর কস থিটার দরুন কস থিটা নিচে আসছে। তো তার ভ্যালু হচ্ছে এটা। সো ফাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/2 ট্যান থিটা। এটাই হচ্ছে ফাই, অর্থাৎ ইপি কস থিটা মানে কস কম্পোনেন্টের দরুন যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে এই নেট ইলেকট্রিক ফিল্ড তার সমান। এটা আমরা ইপি সাইন থিটা থেকেও ক্যালকুলেট করতে পারতাম, কোনো প্রবলেম না, যে কোনো একটা কম্পোনেন্টের রেসপেক্টেই এই অ্যাঙ্গেলটা নেওয়া যেতে পারে। ওকে, সো নোট করে নাও। ভেরি গুড। তো এতক্ষণ আমরা দেখলাম ইলেকট্রিক ডাইপোলের দরুন যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় সেই ফিল্ডের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কীভাবে ফাইন্ড করতে হয়। তো তার যে রাশিমালাটা পেলাম সেটা হলো ই নেট অন এনি পয়েন্ট ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ইন্টু পি বাই আর কিউব আন্ডার রুট অফ 3 কস স্কোয়ার থিটা প্লাস 1, যেখানে এই থিটাটা হচ্ছে যে ডাইপোল মোমেন্ট ছিল, অর্থাৎ নেগেটিভ কিউ থেকে পজিটিভ কিউ বরাবর যে ডাইপোল মোমেন্ট ছিল তার সেন্টার অফ ডাইপোল থেকে ক্রিয়েট হয়েছিল থিটা, অর্থাৎ এই থিটা অ্যাঙ্গেলটা ডাইপোল মোমেন্টের সাথে ক্রিয়েট হয়েছিল। তাহলে এটা যদি 0 ডিগ্রি হয়, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই ডাইরেকশনসটা এই দিক বরাবর মুভ করবে, অর্থাৎ এক্সিসের ওপর থাকবে। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা লাই করছে কোথায়, ডাইপোল এক্সিসের ওপর। তাহলে এক্সিসের সাথে মিলছে কিনা দেখব, অর্থাৎ এক্সিসের ওপর আমরা ইলেকট্রিক ফিল্ড যেটা ক্যালকুলেট করেছিলাম তার সাথে এটা ম্যাচ খাচ্ছে কিনা দেখব। তো থিটা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতেই পারি cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, দেন ই নেট অন অ্যাক্সিস অফ dipole. Okay, so E net is equal to 1/4 pi epsilon into P by R cube 3 cos square 0 degree plus 1. So cos square 0 degree value 1 হচ্ছে, then 1 into 3 is equal to 3 plus 1 is equal to 4. 4 যখন আন্ডার রুটের মধ্যে থাকে বেরিয়ে আসে 2. So 2p divided by 4 pi epsilon into R cube. সো ই নেট এটাই আসছে। তো এইভাবে আমরা ক্যালকুলেশনস করে দেখলাম যার ডাইরেকশনস হয় পি ক্যাফ, অর্থাৎ এই ডাইরেকশনস বরাবর। যেহেতু আমরা এখানে পি লিখে রেখেছি, এটা না লিখলেও হবে, এখানে ভেক্টর কোয়ান্টিটি ইউজ করলেই হবে। তো সেক্ষেত্রে এটাকে লিখলেও চলবে, না লিখলেও চলবে, তাহলে ওর ডাইরেকশনস বরাবর। আবার যদি আমরা দেখি যে যদি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলস বরাবর হয় তাহলে সেটা গিয়ে কোথায় পড়ছে, বাইসেক্টরের ওপর, অর্থাৎ ইকুয়েটোরিয়াল প্লেনের ওপর পড়ছে। দেন গিয়ে কি হয়, দেন হয় theta is equal to 90 degree, then cos theta or cos 90 degree is equal to 0. তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, দেন আন্ডার রুটের মধ্যে পড়ে থাকবে কি +1। সো দেন আমরা গিয়ে পাচ্ছি এর ভ্যালু 1/4 পাই এপসাইলন পি ডিভাইডেড বাই আর কিউব। ব্যাস এই পর্যন্তই। যেটা ডাইরেকশনস কী হবে, নেগেটিভ দিক বরাবর, অর্থাৎ ডাইপোল যেদিকে আছে এক্সিস্ট করছে, ডাইপোল মোমেন্ট যেদিকে এক্সিস্ট করছে তার অপোজিট ডাইরেকশনস বরাবর। তো আজকের ক্লাস এই পর্যন্ত।